যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি ও নিষেধাজ্ঞাকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, নাকি এই নীতির ভেতরেই লুকিয়ে আছে বড় ধরনের ভুল হিসাব? ওয়াশিংটনের ধারাবাহিক কঠোর ভাষা, সামরিক শক্তি প্রদর্শন এবং অর্থনৈতিক অবরোধের নীতি নতুন নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নীতির বাস্তব পরিণতি কতটা ভেবে দেখা হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং প্রতিক্রিয়ার ধরন সম্পর্কে যুক্তরাষ্ট্র কি সম্পূর্ণ ও পরিষ্কার ধারণা রাখে, নাকি কাগজে কলমে শক্তির হিসাব করেই তৈরি করা হচ্ছে এমন এক কৌশল যার মাটির বাস্তবতা অনেক বেশি জটিল? মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 4 দশকেরও বেশি সময় ধরে চাপ, নিষেধাজ্ঞা এবং সংঘাতের অভিজ্ঞতা ইরানকে সরাসরি যুদ্ধের পথ থেকে সরে এসে ভিন্নধর্মী প্রতিরক্ষা কৌশল গড়ে তুলতে বাধ্য করছে। তেহরান বুঝেছে, প্রচলিত যুদ্ধের ময়দানে শক্তিধর প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন, তাই তারা বেছে নিয়েছে অসম প্রতিরোধ ভিত্তিক প্রতিরক্ষা কাঠামো, যার মূল দর্শন হলো সরাসরি যুদ্ধে না গিয়েও প্রতিপক্ষের জন্য এমন ব্যয় ও ঝুঁকি তৈরি করা যাতে আক্রমণের সিদ্ধান্তই হয়ে ওঠে কঠিন। অর্থাৎ প্রতিরক্ষা কেবল সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং কৌশলগত অনিশ্চয়তা তৈরি করাই এখানে প্রধান অস্ত্র। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সীমিত সংঘাতে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছিল তা এই কৌশলের বাস্তব প্রয়োগের একটি উদাহরণ হিসেবে বিশ্লেষিত হচ্ছে। তেহরানের দ্রুত, সমন্বিত এবং বহুস্তরীয় প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা কেবল প্রতিরোধ গড়ে তুলেই থেমে নেই, বরং সিদ্ধান্ত গ্রহণের গতি এবং আঘাত হানার সক্ষমতায় তারা নতুন মাত্রা যুক্ত করছে। এখানে মূল বিষয় ছিল না অস্ত্রের সংখ্যা, বরং অপারেশন পরিচালনার সমন্বয়, সময় নির্বাচন এবং বার্তা দেওয়ার কৌশল, যা ইঙ্গিত দেয় ইরানের প্রতিরক্ষা পরিকল্পনা দীর্ঘমেয়াদী চিন্তা ও প্রস্তুতির উপর দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্র সামরিক শক্তির বিচারে বিশ্বের শীর্ষ শক্তি। উন্নত প্রযুক্তি, বৈশ্বিক ঘাঁটি এবং সমন্বিত কমান্ডো কাঠামো তাকে এক অন্যান্য অবস্থানে রেখেছে। তবে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জটিলতা ভিন্ন, কারণ এটি কোনো একক যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের ভৌগোলিক বাস্তবতা, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্ব এবং ইরানের আঞ্চলিক মিত্রদের বিস্তৃত উপস্থিতি যে কোনো সংঘাতকে দ্রুত বহুমাত্রিক রূপ দিতে পারে। অর্থাৎ যুদ্ধ শুরু করার ক্ষমতা হয়তো ওয়াশিংটনের হাতে, কিন্তু যুদ্ধ কোথায় গিয়ে থামবে তার নিশ্চয়তা থাকবে না কারোর কাছেই। ইরানের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে রয়েছে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং উপকূলীয় নৌশক্তির সমন্বয় তাদেরকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যেখানে প্রতিপক্ষের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো সম্ভাব্য ঝুঁকির মধ্যে পড়ে। এছাড়া সাইবার সক্ষমতা এবং তথ্যযুদ্ধের ক্ষেত্রেও ইরান গত 1 দশকে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে, যার ফলে সংঘাত কেবল আকাশ ও স্থলপথে সীমাবদ্ধ থাকবে না, বরং ডিজিটাল অবকাঠামো, জ্বালানি সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থাও হয়ে উঠতে পারে লক্ষ্যবস্তু। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের সামরিক স্থাপনাগুলোর বিকেন্দ্রীকরণ। বহু স্থাপনা পাহাড়ি অঞ্চল ও ভূগর্ভস্থ কাঠামোর ভেতরে নির্মিত। প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরে স্তরে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ঘাঁটি ছড়িয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন অংশে, যার ফলে একক হামলায় পুরো সক্ষমতা ভেঙে ফেলা কঠিন। এই কৌশল প্রতিপক্ষকে বাধ্য করে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল অভিযানে নামতে, আর সেই ব্যয় ও ঝুঁকির হিসাবেই ইরানের কৌশলের মূল শক্তি। ইরান ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন করে আলোচনার ঝড় তুলেছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ভূমধ্য সাগরে প্রবেশ। শুক্রবার সকালে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে এই বিশাল যুদ্ধজাহাজটি ভূমধ্য সাগরে ঢোকার পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কি কেবল নিয়মিত মোতায়েন, নাকি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পূর্বাভাস? বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, এত বড় শক্তির প্রদর্শন কখনোই নিছক প্রতীকী নয়, বরং এটি একটি সুস্পষ্ট বার্তা যার লক্ষ্য তেহরান। বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই রণতরী শুধু একটি জাহাজ নয়, বরং একটি ভাসমান সামরিক ঘাঁটি। এতে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থা, ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম এবং একসঙ্গে বহু যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতা। সামরিক বিশ্লেষকদের মতে এমন একটি প্ল্যাটফর্মের উপস্থিতি মানেই আকাশ, সমুদ্র এবং প্রয়োজনে স্থলভাগে দ্রুত ও সমন্বিত আঘাত হানার প্রস্তুতি। জাহাজ ট্র্যাকার এবং আন্তর্জাতিক ম্যারিটাইম পর্যবেক্ষণ সংস্থাগুলো নিশ্চিত করেছে যে রণতরীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে, ফলে এটিকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে।
এর মধ্যেই কূটনৈতিক অঙ্গনে বড় ধাক্কা এসেছে জেনেভায় অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনায় অচলাবস্থার মাধ্যমে। ওয়াশিংটনের দাবি ছিল ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে হবে এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। কিন্তু তেহরান এসব শর্তকে একতরফা এবং সার্বভৌমত্ব বিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের ভাষ্য, তারা আত্মরক্ষামূলক নীতির বাইরে কোনো আগ্রাসী পরিকল্পনা করছে না এবং তাদের প্রযুক্তিগত অগ্রগতি সম্পূর্ণ অভ্যন্তরীণ সক্ষমতার ফল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে কূটনৈতিক পথ ব্যর্থ হলে সামরিক বিকল্প টেবিলে রয়েছে। এই মন্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপগুলোকে অনেকেই সম্ভাব্য আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছেন। 2003 সালে ইরাক ওয়ারের পর মধ্যপ্রাচ্যে এত বড় পরিসরে মার্কিন সামরিক সমাবেশ খুব কমই দেখা গেছে। বর্তমানে অঞ্চলে 2টি বিমানবাহী রণতলী, একাধিক ডেস্ট্রয়ার, গাইডেড মিসাইল ক্রুজার, পারমাণবিক সাবমেরিন এবং অগ্রসরমান যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। হাজার হাজার সেনা ও বিশেষ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য জরুরি অভিযানের জন্য। বিশ্লেষকদের মতে এই শক্তি শুধু প্রতিরোধমূলক নয়, বরং প্রয়োজনে তাৎক্ষণিক আক্রমণ চালানোর সক্ষমতা বহন করে। অন্যদিকে ইরানও বসে নেই। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ এলাকায় ব্যাপক সামরিক মহড়া পরিচালনা করেছে তারা। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র প্রভাব ফেলতে পারে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আন্ডারগ্রাউন্ড স্থাপনা এবং প্রতিরক্ষা অবকাঠামো আরও সুরক্ষিত করার কাজ জোরদার করেছে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেছেন, পশ্চিমারা ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার যে চেষ্টা করছে তা ব্যর্থ হবে। তার দাবি, এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় দক্ষতায় গড়ে ওঠা এবং বোমা হামলার মাধ্যমে তা নিশ্চিহ্ন করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তারাও প্রস্তুত। মধ্যপ্রাচ্যের প্রজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি এক অগ্নিগর্ভ সীমান্ত রেখায় দাঁড়িয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রদর্শন, অন্যদিকে ইরানের পাল্টা প্রস্তুতি ও কৌশলগত মহড়া। সব মিলিয়ে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। যদি সরাসরি সংঘর্ষ শুরু হয়, তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন সহ পুরো অঞ্চল অস্থিরতায় জড়িয়ে পড়তে পারে। বিশ্ব অর্থনীতির জন্য পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। হরমুজ প্রণালীতে সংঘাত দেখা দিলে আন্তর্জাতিক তেলের দাম হু হু করে বেড়ে যেতে পারে। বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ছড়িয়ে পড়তে পারে, যা দেশি উন্নয়নশীল দেশগুলোর উপর বিশেষ চাপ সৃষ্টি করবে। ফলে এই উত্তেজনা শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও গভীর প্রভাব ফেলতে সক্ষম। সবশেষে প্রশ্ন একটাই, এটি কি শুধুই শক্তির প্রদর্শন, নাকি আসন্ন বড় কোনো সামরিক অভিযানের ভূমিকা? কূটনৈতিক প্রচেষ্টা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে মাঠে নামানো সামরিক শক্তি স্পষ্ট করে দিচ্ছে যে সময় দ্রুত ফুরিয়ে আসছে। এখন নজর ওয়াশিংটন ও ইরানের নির্দেশে। একটি নির্দেশ, একটি ভুল পদক্ষেপ কিংবা একটি অপ্রত্যাশিত ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে অনিশ্চিত ও বিপজ্জনক এক যুদ্ধে। বিশ্ব সম্প্রদায় শঙ্কিত দৃষ্টিতে অপেক্ষা করছে, শান্তি নাকি সংঘাত, কোন পথে হাঁটবে ইতিহাস।